আদির অবস্থা দেখে মিম মিটিমিটি হাসছে। আলিয়া হামিদ খান ভারী কণ্ঠে বললেন, এভাবে হেসো না, এমন দিন সবাই পার করে আসছে। সঙ্গে সঙ্গে মিমের হাসি থেমে গেছে। চুপচাপ ইফতার করতে বসে পড়েছে। মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতে একটু পর পর চিনি দিচ্ছে। প্রথমবারের মতো শরবত বানানোর দায়িত্ব মেঘ নিয়েছে। যদি ঠিকঠাক না হয় তাহলে বাড়ির সবার সামনে নাক কাটা যাবে। এই জন্য আরও বেশি ভয় পাচ্ছে। আবারও চিনি দিতে যাবে, তখনই আবির মৃদুস্বরে বলল, আর কত চিনি দিবি, থাম এবার। তোর চিনি দেয়া দেখে একদিনই সবার ডায়াবেটিস হয়ে যাবে। মেঘ কপাল গুটিয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। তানভীর বলে উঠল, প্রথমবার শরবত বানাচ্ছে তাই এই অবস্থা, সপ্তাহখানেক বানালেই অভ্যেস হয়ে যাবে। আকলিমা খান রান্নাঘর থেকে আস্তে আস্তে প্রশ্ন করলেন, তানভীর, সবসময় তো তুমি শরবত বানাও, এবার দায়িত্ব মেঘকে দিয়েছ কেন? তানভীর মুচকি হেসে বলল, সবসময় আমার হাতের শরবত খেয়েছো, এবার আমার বোনের হাতের শরবত খাবে, সমস্যা কি? এই রমজান যেমন স্পেশাল, তেমন শরবতটাও স্পেশাল হবে। রমজান স্পেশাল কেন? বাহরে, কত বছর পর ভাইয়ের সাথে রমজান পালন করছি, তাছাড়া আমাদের ফুপ্পিকে পেয়েছি, স্পেশাল হবে না? হ্যাঁ, অবশ্যই। ব্যস্ততার মধ্যেই রমজান কাটছে সবার। ঈদের ছুটির জন্য বেশিরভাগ কাজ কাজ আগেভাগে শেষ করে রাখছে। সময় করে ইকবাল খান সিলেট আর মোজাম্মেল খান কিছুদিনের জন্য রাজশাহী গেছেন। আলী আহমেদ খান আর আবির মিলেই অফিস সামলাচ্ছে। আলী আহমেদ খান ইফতারের আগে আগে বাসায় চলে গেলেও আবির প্রতিদিন ফিরতে পারে না। আব্বুর অফিসের কাজ শেষ করে নিজের অফিসে যাওয়ার লাগে। মাঝে মাঝে রাস্তাতেই মাগরিবের আজান পড়ে যায়। মাঝে মাঝে রাকিবদের সাথে ইফতার করে, কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজের পরপরই মেঘ কল দেয়। কল দিয়ে প্রথম প্রশ্নটাই থাকে, ইফতার করেছেন? কি কি খেয়েছেন? বাসায় কখন আসবেন? প্রতিদিনই মেঘের একই রুটিন। আবিরের বাসায় ফেরার সময় অনুসারে মেঘ নিজের কাজ শেষ করে। আবির বাসায় ইফতার করে বের হলে ফিরতে ফিরতে প্রায় 1-2টা বেজে যায়। আর ইফতার বাহিরে করলে তারাপির নামাজ শেষে বাসায় চলে আসে। মেঘও সেই অনুযায়ী নামাজ শেষ করে পাঞ্জাবি ডিজাইন করতে থাকে। আবির ফিরলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। রাত ছাড়া এখন আবিরকে দেখা যায় না বললেই চলে। তাই রাতটাই আবিরকে দেখার উত্তম সময়। যেদিন আবির বেশি রাত করে বাসায় ফিরে, সেদিন সেহরিতে আবির মেঘকে আগে কল দেয়। অন্য দিনগুলোতে মেঘ আবিরকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। পাশাপাশি রুমে থেকেও সামনাসামনি কারো মুখে কোনো কথা নেই। আজ শুক্রবার, অফিস বন্ধ থাকায় আবির সকাল থেকে জামা কাপড় ধুচ্ছে। মেঘ কোনো কারণে ছাদে গিয়ে দেখে ছাদ ভরে আছে আবিরের শার্ট আর টি শার্টে। সবগুলোর মধ্যে সাদা শার্টের সংখ্যাই বেশি। সবগুলো গুনে শেষ করে মাথায় হাত দিয়ে বিড়বিড় করতে করতে মেঘ নিচে নামছে। আবির আরও কতগুলো শার্ট আর পাঞ্জাবি নিয়ে ওপরে উঠছে। মেঘকে বিড়বিড় করতে করে নামতে দেখে প্রশ্ন করল, ভর দুপুরে ছাদে গিয়েছিলি কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিল, একটা মানুষের 27টা সাদা শার্ট কিভাবে থাকতে পারে? আবির ভ্রু কুঁচকে স্বাভাবিক কণ্ঠে বলল, আরও 5টা এখনো পড়িনি।
এত সাদা শার্ট দিয়ে কি করবেন? ধুয়ে দিলাম, যেগুলো ছোট হবে সেগুলো দিয়ে দিব। মেঘ চাপা স্বরে আওড়ালো, আমাকে দুটা শার্ট দিন। আবির ভারী কণ্ঠে শুধালো, তোর শার্ট লাগবে? মেঘ বিপুল চোখে চেয়ে তাড়াতাড়ি এপাশ ওপাশ মাথা নাড়ল, মনে মনে বলল, ইস, উনি শুনে ফেলল। মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে। আবির নামাজ পড়ে এসে সেই যে ঘুমিয়েছে, এর মধ্যে রাকিব প্রায় 22টা কল দিয়েছে। আবির ঘুম থেকে উঠে এতগুলো কল দেখে ভয়ে ভয়ে কল দিল। রাকিব কল রিসিভ করেই হুঙ্কার দিল, আজকে রোজা রাখছি বলে তোকে বকতে পারছি না, কতগুলো কল দিলাম, কই ছিলি? ফোন সাইলেন্ট করে ঘুমাইছিলাম। কেন? একটু ঝামেলা হয়েছে। একটু না, বেশি ঝামেলা। ফোনে বলবি নাকি দেখা করবি? ইফতার করে বের হইস। শরীরটা খুব দুর্বল, তুই বাসায় আয়। এখনই চলে আয়, সমস্যা নেই। না না, এখন আসলে সবার সাথে ইফতার করতে হবে। তোর বাপরে আমি বিরাট ভয় পাই। উনি আমার দিকে তাকালেই মনে হয় আমি গড় গড় করে সব বলে দিব। কি বলে দিবি? তোর আর মেঘের ব্যাপারে যা জানি সব এমনিতেই মুখ ফসকে বলে দিব। তার চেয়ে বরং ইফতারের পর আসি। তোর ইচ্ছে। নামাজ শেষে আমের বাসায় আসার 10 মিনিট পরেই রাকিব বাসায় আসছে। মালিহা খানকে ভালো মন্দ জিজ্ঞেস করে সরাসরি আবিরের রুমে চলে গেছে। আবিরকে বিস্তারিত ঘটনা বলার পর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এখন কি চাচ্ছিস? আমি রিয়াকে বিয়ে করতে চাচ্ছি। এখনই বিয়ে করবি? সব জানাজানি হয়ে গেছে, এ অবস্থায় বিয়ের সিদ্ধান্ত না নিলে পরবর্তীতে ঝামেলা আরও বাড়বে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে আন্টিকে তুই বোঝা। গত রাত থেকে আম্মু আমার সাথে কথা বলে না। প্রথমে ভাবছি ঠিক হয়ে যাবে, আজকে বিকাল নাগাদ যখন কথাই বলছে না, তখন বাধ্য হয়ে বাসা থেকে চলে আসছি। এখন আমি কি করতে পারি সেটা বল। রাকিব মলিন হেসে বলল, তুই আম্মুকে বোঝাবি। আবির হুঙ্কার দিয়ে উঠল, আমি আমার পরিবার মানাতে পারছি না বলে বিয়েই করতে পারছি না, সেখানে তুই আসছিস আমাকে দিয়ে তোর পরিবার মানাতে? বাহ রাকিব বাহ। বেশ বন্ধু, তুই ছাড়া আমার কে আছে বল। তুই আমার কাছে যে কোনো সমস্যার সমাধান চা, আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু যেই মার প্যাঁচে আমি আটকে আছি সেটার সমাধান আমার কাছে নেই, চাস না। রাকিব আকুল কণ্ঠে বলে উঠল, এতদিন আমার বাসায় সমস্যা ছিল না, শুধু রিয়ার বাসায় সমস্যা ছিল, কিন্তু এখন ওদের বাসার সাথে সাথে আম্মু প্যাঁচ ধরে বসে আছে। জান্নাত আম্মুকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আম্মু কথা মানার অবস্থাতেই নেই। আবির রাশভারী কণ্ঠে বলল, দেখ, এর সমস্যা আমার কাছে নেই। তুই যেমন আম্মুকে ভয় পাস, আমিও তেমন আন্টিকে ভয় পাই। আমার এখনো মনে আছে, ছোটবেলা গণিত পরীক্ষায় তুই 2 নাম্বার কম পেয়েছিলি বলে রাস্তার মাঝখানে তোকে কি মারটাই না দিয়েছিল। সেই থেকে আমি তোর বাসায় যাই না। তুই না গেলে কি হবে, আম্মু তোকে খুব ভালোবাসে। তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেন, কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস, তাই তোকে নিয়ে যেতে হবে। আমার পাটা ঠিক হয়েছে বেশি দিন হয়নি। আব্বু এখনও বাইক চালানোর অনুমতি দেননি। রিকশায় করে অফিসে যাই আমি। সেখানে তোর বিয়ের কথা বলতে তোদের বাসায় যাই, আর আন্টির হাতে মার খেয়ে আবার বিছানায় পড়ি নাকি? গতবার আমার শ্বশুর বেশি না
মাত্র 2 ঘন্টা ঝাড়ছিল। এবার কিছু হলে সোজা মার্ডার করে ফেলবে। তুই কি চাস? না আমি বিয়ে করি, দুই একটা পরি আমাদের সংসারে আসুক, তোকে চাচ্ছু বলে ডাকুক, আর আমায় আব্বু? রাকিব গুরুগম্ভীর কণ্ঠে বলল, একটা প্রবাদ বাক্য আছে, হাইব পোলা ডাকবো বাপতে, যাইব মনে পাপ। তোর অবস্থা হয়েছে এরকম। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, আমার পোলা লাগতো না, একটা মেয়ে হলেই হবে, যাকে ঘিরে আমাদের ছোটোখাটো একটা সংসার হবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, আর কত কল্পনায় ভাসবি, এবার বাস্তবে আয়, বাস্তবে এসে আমাকে বাঁচা। আমি পারবো না, দুঃখিত। মেঘ দরজা থেকে উঁচু স্বরে বলল, আসবো? আবির ঠোঁটে হাসি রেখে বলল, হ্যাঁ আসেন। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন। রাকিব ঘাড় ফিরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আমি ভালো নেই, আমার অবস্থা খুব খারাপ। কেন ভাইয়া, কি হয়েছে? তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে, ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না। তুমি একবার বলো মেঘ। মেঘ ভ্রু কুঁচকে সরু নেত্রে চেয়ে আছে, আচমকা প্রশ্ন করল, কি বলবো? আবির গম্ভীর কণ্ঠে বলল, কিছু না, তুই রুমে যা। না মেঘ, তুমি যাবে না, তুমি আবিরকে একবার বলো, তারপর চলে যেও। মেঘ আবারও প্রশ্ন করল, বলবো কি আমি? তুমি বলো আমাকে যেন আবির সাহায্য করে। মেঘ আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে মসৃণ কণ্ঠে বলল, রাকিব ভাইয়া কিসের সাহায্য চাচ্ছেন, করে ফেলুন সাহায্য। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, তুই যা এখন। রাকিব পুনরায় বলে উঠল, আপু তুমি জিজ্ঞেস করো আবির সাহায্য করবে কিনা, হ্যাঁ অথবা না। আবির চেঁচিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ করব সাহায্য, হয়েছে। রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল, এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড। আবির অগ্নিদৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে। মেঘ চলে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করল, আচ্ছা কি হয়েছে? রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, তুমি রিয়াকে চেনো? আপনার গার্লফ্রেন্ড রিয়া আপু? রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল, বাহ আবির। পুনরায় মেঘকে বলল, হ্যাঁ, আমাদের বাসার সবাই রিয়ার ব্যাপারে মোটামুটি জানতো। রিয়া দু একবার আমাদের বাসায়ও আসছে, সবার সাথে আলাপও হয়েছে। রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ, এটা আমার বাসায় কেউ জানতো না। গতকাল কথায় কথায় এটা বলেছে, তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি। বাড়ির বড় বউ হবে, রোগী হলে কিভাবে হবে, লোকে কি বলবে, সারা জীবন ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে শেষ হয়ে যাবে। আরও কত কি, আম্মু এখন আমার সাথে কথাই বলতেছে না। তাই তোমার আবির ভাইকে বলতেছি আমাদের বাসায় যেতে, আম্মুকে একটু বুঝাতে। রিয়া আপুর কী সমস্যা? শ্বাসকষ্ট, এনার্জির সমস্যা, আরও কিছু সমস্যা আছে। মেঘ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে উদাসীন কণ্ঠে মনে মনে বলল, রিয়া আপুর সামান্য সমস্যার কারণে আন্টি কত বছরের সম্পর্ক মানছেন না, আর আমি যে
তার ছিঁড়া। এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নেবেন? আবির মেঘকে ডাকতেই মেঘ নড়ে চড়ে উঠল। কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ যেতেই রাকিব বলল, আজ মেঘ আসছিল বলে বেঁচে গেলাম। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোকে এজন্যই বলে কাউকে দুর্বল জায়গা চিনাতে নেই। আমি নিজেই এখন আধমরা, তাই তো মেঘকে দিয়ে সাহায্য চাইলাম। আচ্ছা, তুই না একবার বলছিলি মেঘ অসুস্থ? ঠিকই তো দেখলাম। আবির কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল, অসুস্থ না রে, বৃষ্টিতে ভিজছিলাম। ধমকের হাত থেকে বাঁচতে শ্বশুরের মুখের উপর বলছিলাম, আপনার মেয়ের কিছু না হলেই তো হলো। যেই কথা সেই কাজ। আমার শ্বশুর সকাল বিকাল থেকে মেয়ের জ্বর সর্দি আসছে কিনা দেখে। কারণ কিছু একটা হলেই আমায় ইচ্ছে মতো ঝাড়তে পারবে। উনি যদি ঢালে উনি যদি ডালে ডালে চলে, তবে আমিও পাতায় পাতায়। সপ্তাহখানেক মেঘকে গরম পানির উপরে রেখেছি। সারাক্ষণ গরম পানি খেয়েছে। অ্যান্টিবায়োটিক খাওয়াইছি। প্রাকৃতিক ঔষধ সহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলছে। আল্লাহর রহমতে সর্দি জ্বর কিচ্ছু হয়নি। তোর জীবন এখন ডিসকভারি চ্যানেলের বাঘ আর হরিণের মতো হয়ে গেছে। জামাই শ্বশুর চ্যালেঞ্জ। চাচু যেদিন জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পিছনে তোর মতো বানর ঘুরঘুর করছে, তখন ওনার কি অবস্থা হবে আবির? সেই দিন নিয়ে এখনো ভাবিনি। যা হবে সেদিনই হবে। বাঁচার মরা দুহাতে নিয়েই ওনাদের সম্মুখীন হব। আচ্ছা, এখন চল, নামাজ পড়ে আমাদের বাসায় যাবি। আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নাম্বারে কল দিল। আবির রিসিভ করতেই জান্নাত বলল, আবির ভাইয়া, রাকিব ভাইয়া বাসা থেকে চলে গেছে। ভাইয়ার ফোনও বন্ধ। আম্মুর টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল, এখন কিছুটা সুস্থ হয়েছে। ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছেন। আপনি ভাইয়াকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ। আচ্ছা, আসতেছি। আবির আর রাকিব ঘন্টাখানেকের মধ্যে রাকিবদের বাসায় আসছে। আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছে। সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথেও কথা বলে। প্রায় ঘন্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাকিব আর রিয়ার বিয়ে ঠিক হয়েছে। এদের একদিন পরেই বিয়ে। রিয়ার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এই বিয়েতে রাজি না, তাই মোটামুটি ঘরোয়াভাবে বাসাতেই প্রোগ্রাম করা হবে। আবির বাসায় ফিরতেই আলী আহমেদ খান শুধালেন, কোথায় গিয়েছিলে? রাকিবদের বাসায় গিয়েছিলাম। রাকিব দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো, আবার তুমি এখন ওদের বাসা থেকে ফিরছো? কোনো সমস্যা? না আব্বু, তেমন কোনো সমস্যা না। রাকিবের বিয়ে ঠিক হয়েছে, ঈদের একদিন পর বিয়ে। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, কোথায় ঈদের পর তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তা না হয়ে তোমার বন্ধুর বিয়ে করছে। ভালো ভালো। আবির মনে মনে আওড়ালো, যাকে বিয়ে করতে চাই তাকে বিয়ে না দিলে এই ঈদ কেন, একের পর এক ঈদ কেটে গেলেও আবির অন্য কাউকে বিয়ে করবে না। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এক সপ্তাহ পরে ঈদ উল ফিতর। খানবাড়িতে শপিংয়ের মেলা বসেছে। আলী আহমেদ খান, ইকবাল খান, মোজাম্মেল খান তিনজনই আলাদা আলাদাভাবে সবার জন্য জামা কাপড় এনেছে। বছরে একবারই ওনারা নিজে শপিংয়ে যান। তাছাড়া তানভীরও সবার জন্য জামা কাপড় এনেছে। বাড়ির ছোট দুই কর্ত্রী
করতেই এখন মেঘদের শপিংয়ে নিয়ে গিয়ে সবার জন্য শপিং করিয়ে এনেছে। মেঘের অলরেডি ৫-৬টা ড্রেস হয়ে গেছে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তির থেকে এখনো কিছু পাওয়া হয়নি, তাই মেঘের মন তেমন ভালো না। আবিরদের পাঞ্জাবি টি শার্টের কাজ কমপ্লিট, এখন শুধু দেয়ার অপেক্ষা। আজ সকাল থেকে তানভীর আবিরকে খুঁজছে। আবির রাকিবের বিয়ের শপিং করতে বেরিয়েছে। আবিরের দুপুরের দিকে বাসায় আসতেই তানভীর ছুটে গেল। আবির নির্বিকার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? ওর জন্য একটা ড্রেস কিনেছি, কিভাবে দিব বুঝতে পারছি না, হেল্প করো। আমার হেল্প করতে হয় কেন? সামনে যেতে না চাইলে নিজের বুদ্ধি কাজে লাগা। মানে? তোর বোনকে যেভাবে গিফট দিয়েছিলি সেভাবে পাঠা। ও যদি না পড়ে? এত চিন্তা করলে অকালে চুল পেকে যাবে। তোর কাজ গিফট দেওয়া, একসেপ্ট করবে কি না সেটা তার বিষয়। ঠিক আছে। তানভীর বন্যার ঠিকানা দিয়ে ড্রেস কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। কুরিয়ার থেকে বক্স নিয়ে বন্যার রুমে গেল। সন্দেহ নিয়ে বক্স খুলতে বিশাল গর্জিয়াস এক ড্রেস বের হলো। ড্রেসের ওজনই বলে দিচ্ছে ড্রেসটা অনেক দামি। বন্যার সঙ্গে সঙ্গে মেঘকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। মেঘ অচতুর কণ্ঠে বলল, গিফট পেয়ে গিফটকে পাঠালো সেটা বড় বিষয় না, গিফট পেয়েছিস এটা নিয়ে খুশি থাক। এত দামি ড্রেস কি করব আমি? কেউ হয়তো ভুলে পাঠাইছে। মেঘ তড়িৎ বেগে বলল, আরে বোকা, ঠিকানা তোর বাসার, ফোন নাম্বার তোর, মানে কেউ ইচ্ছে করেই তোকে পাঠিয়েছে। এই ড্রেস পরবো না, যেভাবে আছে সেভাবেই রেখে দিব। মেঘ সঙ্গীনভাবে ধমকে ওঠে, তুই ড্রেস না পরলে মজাটা করব কিভাবে? কিসের মজা?